থেকেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র, বিচারে অনীহা এবং অবিচারের অভিযোগ এত বিচিত্র ধারায় বিভক্ত যে সেনাপ্রধান ফুল স্টপ বললেও এই নিয়ে ভুক্তভোগী পক্ষদের অসন্তোষ বা ক্ষোভ চাপা দেওয়া হয়তো এত সহজ হবে না। 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এক অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি বিডিআর সদস্য দ্বারা সংঘটিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট অর্থাৎ যদি ও কিন্তু নাই। সেনাপ্রধান 2009 সালে পিলখানার সংগঠিত নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে এমন মতবাদ যখন দিচ্ছেন, তবে 2009 সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন পিলখানা থেকে বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা সহ নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। অভিযোগ রয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরেও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল, আর ওই ঘটনার পেছনে বিদেশি সংস্থার হাত ছিল বলেও দাবি করেন কেউ কেউ। এবারের 25শে ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান বলছেন আর কোনো ইফ বাট যদি কিন্তু নাই, ঘটনায় ফুল স্টপ, তখন পিলখানা হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের যোগসাজশ ছিল এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা ষড়যন্ত্র করে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং সেনাবাহিনীর মনোবল দুর্বল করে দেওয়া। আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তিনি স্পষ্ট করে বলতে চান বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ভারত। একজন নিহত সেনা কর্মকর্তার স্ত্রী বিভিন্ন ফোরামে বলছেন যে তার রুমে যে 3 জন সৈন্য গিয়েছিল তারা হিন্দিভাষী ছিল। 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নানামুখী অভিযোগগুলো অনলাইন এবং অফলাইনে নতুন করে আলোচনায় আসতে শুরু করেছে। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ঘটনার পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠনের জোরালো দাবি তোলা হয়েছিল। এরই প্রেক্ষিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার লক্ষ্যে গত ডিসেম্বরের শেষ দিকে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এক প্রজ্ঞাপন জারি করেন। জেনারেল ওয়াকারুজ্জামানের ওই অনুষ্ঠানে সেই তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান উপস্থিত ছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেখানে বলেন, পিলখানায় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে, কমিশন সেটা বের করে জানাবে। সরকারের প্রজ্ঞাপনে 8 সদস্যের যে কমিশন গঠন করা হয়েছে সে জাতীয় কমিশনকে 90 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এরই মধ্যে 60 দিন পেরিয়ে গেছে। সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে এই 2 মাসে কমিশন ঘটনার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, নিহত সেনা ও বিডিআর কর্মকর্তাদের পরিবারের সদস্য, তৎকালীন দায়িত্বশীল সেনা কর্মকর্তা সহ অন্তত 37 জনের সাক্ষ্য নিয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া মামলায় ইতোমধ্যে যারা অভিযুক্ত হয়েছেন তাদের বাইরে অন্য অপরাধীদের চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে কমিশনকে। ঘটনার 1.5 দশক পেরিয়ে যাওয়ার পর প্রত্যক্ষদর্শী ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের অনেকেই এরই মধ্যে মারা গেছেন। অনেক সাক্ষীর পক্ষে এখন আর সঠিক তারিখ, সময়, ঘটনার খুঁটিনাটি মনে করা কঠিন হয়ে পড়ছে। এছাড়া কমিশন সভাপতি বলছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিডিআর বিদ্রোহকালে যিনি সেনাপ্রধান ছিলেন অর্থাৎ জেনারেল মইনুল আহমেদ দেশে না থাকায় কেন এতগুলো সেনা কর্মকর্তা নিহত হলো, কেন সেটি প্রতিরোধ করা গেল না, এই বিষয়টি জানা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তবে কমিশন বলছেন তারা যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এই কমিশন বলছে যে সংশ্লিষ্ট কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে তারা যোগাযোগ করতে চায় এবং এ বিষয়ে ইতিমধ্যেই তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছে। 2009 সালের 25 ও 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় 139 জনকে মৃত্যুদণ্ড এবং 185 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়া আরও অন্তত 228 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সেনাপ্রধান বলছেন, যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। সেনাপ্রধান বলছেন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। সেনাপ্রধান বলছেন, তার মতে বটম লাইন হচ্ছে এই যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেনাপ্রধান বলছেন, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। এখন যেই জাতীয় তদন্ত কমিশন গঠন করেছেন ইউনূস সরকার, সেই কমিশনের কাজ নিয়ে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা আশাবাদী হলেও হতাশা প্রকাশ করছেন বিদ্রোহের মামলায় অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য এবং তাদের স্বজনেরা। বিচারের মুখোমুখি হওয়া বিডিআর সদস্য ও তাদের স্বজনদের প্ল্যাটফর্ম বিডিআর কল্যাণ পরিষদ বলছে, কমিশন গঠনের পর 2 মাস পেরিয়ে গেলেও কেউ এখন পর্যন্ত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলেনি। এমন হলে প্রকৃত ঘটনা উঠে আসবে না এবং তদন্ত একপাক্ষিক হবে। দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যদের সঙ্গে কথা না বলার অভিযোগটি সত্য বলে স্বীকার করেছেন কমিশনের সভাপতি এবং তিনি বিবিসি বাংলাকে বলেছেন, কমিশন গঠন করে দেওয়া সরকারি প্রজ্ঞাপনেই বিষয়টা নিষেধ করে বলা হয়েছে, বিডিআর সদস্যদের নিয়ে কমিশন কথা বলতে পারবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক সরকারি প্রজ্ঞাপন জারি করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এলাকায় অস্থায়ী আদালত বসায়। বিডিআর ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচার কার্যক্রম সেখানে শুরু করলে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রায় 250 জন তৎকালীন বিডিআর সদস্যকে জামিন দেয় এই আদালত। গত 16 বছরের মধ্যে প্রথমবারের মতো এই আসামিরা জামিন পান। হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টে খালাস পেয়েও এই আসামিরা বিস্ফোরক মামলায় 16 বছর ধরে বিনা জামিনে আটক ছিলেন। আবার ওই মামলাটির কোনো অগ্রগতিও হচ্ছিল না। জামিনের আদেশ দেওয়ার সময় বিচারক বলেছেন, যখন কোথাও ইনজাস্টিস, অবিচার হয়ে যায়, তখন জাস্টিস, ন্যায় বিচার রিস্টোর করা ছাড়া অন্য কোনো পথ নেই। কাজেই সব পক্ষ থেকেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র, বিচারে অনীহা এবং অবিচারের অভিযোগ এত বিচিত্র ধারায় বিভক্ত যে সেনাপ্রধান ফুল স্টপ বললেও এই নিয়ে ভুক্তভোগী পক্ষদের অসন্তোষ বা ক্ষোভ চাপা দেওয়া হয়তো এত সহজ হবে না। তবে সব রকম দেশি বিদেশি ষড়যন্ত্র প্রসঙ্গে আলোচনা করলেও কেন সেনা গোয়েন্দা সংস্থাগুলো সে সময় এত বড় বিদ্রোহের প্রস্তুতির কোনো খবর জানতে পারলো না, কিংবা সেনা নেতৃত্বে থাকা একটি সুশৃঙ্খল বাহিনীতে এত বড় সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি সম্পর্কে কেন পিলখানায় উপস্থিত সেনা কর্মকর্তারাও কোনোভাবে কোনো ধারণা করতে পারলেন না, এই প্রসঙ্গটি হয়তো সেনাবাহিনীতে ততটা আলোচিত হয় না। সেনাবাহিনীতে ঠিক ততটা আলোচিত হয় না অপারেশন ডাল ভাতের মতো অর্থকরী কর্মসূচির সঙ্গে সুশৃঙ্খল একটি বাহিনীকে যুক্ত করা এবং সেই লাভের ভাগে সেনা কর্মকর্তা এবং জওয়ানদের মধ্যে বড় ধরনের বিভেদ থাকার বিষয়গুলোর পুনরাবৃত্তি নিরসনে
কি করা যায়। সে সময় ঘটনা তদন্তে গঠিত কমিশন এবং আদালত দুইই বলেছিল যে জওয়ানদের সঙ্গে সেনা কর্মকর্তাদের আর্থিক সুযোগ সুবিধার বড় ধরনের পার্থক্যের মধ্যে অপারেশন ডাল ভাতের মুনাফার টাকার ভাগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য এবং সেনা কর্মকর্তাদের অনেকের তা নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সন্দেহ বিদ্রোহকে উস্কে দিতে ভূমিকা রেখেছিল। এমনকি দায়িত্বরত অবস্থায় ঝুঁকি ভাতার পার্থক্য থেকে বিডিআর সদর দফতর এলাকার মধ্যে অবস্থিত স্কুলটিতে জওয়ানদের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে ভর্তি হতে না পারার অসন্তোষও ছিল সে সময়। তাই এত বড় রক্তক্ষয়ী ঘটনার ষড়যন্ত্র উদ্ঘাটন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের গাফিলতির অনুসন্ধান, কিভাবে সেনা নেতৃত্বে থাকা একটি বাহিনীতে সকল সেনা কর্মকর্তার অগোচরে এভাবে শৃঙ্খলা ভেঙে পড়ে সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়া গেল, সেই দায়িত্বে ত্রুটির অনুসন্ধান এবং কেন দুদিন ধরে পিলখানার ভেতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়া গেল সেসব তথ্য অনুসন্ধান যেমন জরুরি, তেমনি অপারেশন ডাল ভাতের মতো আর্থিক লাভজনক ব্যবসায় সেনাবাহিনীর যুক্ত হওয়া এর ভাবমূর্তি এবং শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করে কিনা সেসব বিষয়ে বিশ্লেষণও প্রয়োজন। নইলে নিশ্চিতভাবেই সেনাপ্রধানের ধমকে পিলখানা হত্যা নিয়ে ইফ বাট যদি কিন্তু থামবে না।